ইরানের গোপন গোদামে এখন আছে 409 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। এই পরিমাণ ইউরেনিয়াম থেকে বানানো সম্ভব অন্তত 10টি ভয়ঙ্কর পারমাণবিক বোমা। এটুকু যথেষ্ট গোটা এক শহর ধ্বংস করে দিতে। কয়েক মিনিটে উড়িয়ে দিতে পারে পুরো একটি দেশ। তাহলে প্রশ্ন একটাই, ইরান কি সত্যি শুধু বিদ্যুৎ তৈরির জন্য এতটা প্রস্তুতি নিচ্ছে, নাকি পৃথিবীর বুকে জন্ম নিচ্ছে আরেকটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র? দশকের পর দশক ধরে একটা প্রশ্ন পুরো বিশ্বকে তাড়া করে ফিরছে, ইরান ঠিক কী কাজে তাদের পারমাণবিক চুল্লিগুলো ব্যবহার করছে? সেটা কি শুধুই বিকল্প জ্বালানির খোঁজে, নাকি সেখানে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? দিনে দিনে পশ্চিমা বিশ্বের সন্দেহ বাড়তে থাকে। আসলে কি পারমাণবিক বোমা তৈরি করছে ইরান? প্রশ্নটার যথাযথ উত্তর কখনোই দেয়নি, সবসময় একটি ধোঁয়াশায় রেখেছে বিশ্ববাসীকে। তাদের এই গোপনীয়তার কারণেই এসেছে নিষেধাজ্ঞা, একগড়ে হয়েছে তারা। কিন্তু তাদের এতদিনের এত কষ্ট কি আলোর মুখ দেখতে চলেছে? ইরান কি তবে পারমাণবিক বোমা তৈরি করেই ফেলল? এই তো কিছুদিন আগে কেঁপে উঠল ইরান, হলো এক ভয়াবহ ভূমিকম্প। কিন্তু এটা কি প্রাকৃতিক, নাকি এর পিছনে আছে কোনো পারমাণবিক বোমা পরীক্ষার হার? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর শুধুই ধোঁয়াশা। আজকে আমরা ইরানের এই পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে জানবো, তথ্য প্রমাণ দিয়ে বের করে আনবো সত্যতা। ষাটের দশকে ইরানে পারমাণবিক কার্যক্রম শুরু হয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী বা রাজা শাহ পাহলভির হাত ধরে। তখন অবশ্য ইরান ও আমেরিকার বন্ধুত্ব ছিল। মূলত আমেরিকাই 1947 সালে ইরানকে পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করতে সাহায্য করে। ইরানও তখন 1968 সালে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি স্বাক্ষর করে। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু 1969 সালে ইরানে যখন ইসলামী বিপ্লব শুরু হয়, তখন সব কিছুই পাল্টে যায়। ভাঙন ধরে আমেরিকা ও ইরানের সম্পর্কে, বন্ধু হয়ে ওঠে শত্রু। 1984 সালে চীনের সহযোগিতায় ইরানের ইস্পাহানে সর্ববৃহৎ পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করা হয়। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রকাশ্যে আসে 2002 সালে, যখন নির্বাসিত একটি বিরোধী দল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং একটি ভারী ফানি চুল্লি নির্মাণের গোপন কার্যক্রমে তথ্য প্রকাশ করে। এরপর থেকেই একের পর এক নিষেধাজ্ঞায় পড়তে হয় ইরানকে। মার্কিন সিনেটে একের পর এক বিল পাস হতে থাকে ইরানের বিরুদ্ধে। 1979 সালের ইসলামী বিপ্লব ও আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির হত্যাবনের কয়েক মাসের মাথায় একদল শিক্ষার্থী তেহরানে মার্কিন দূতাবাসের দখল নিয়ে 52 জন আমেরিকানকে জিম্মি করে। এর প্রেক্ষাপটে প্রথমবারের মতো মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে ইরান। এরপর 80 ও 90 দশক জুড়ে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়, যেন ইরান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কর্মকাণ্ডে সমর্থন ও রাসায়নিক, জৈবিক বা পারমাণবিক অস্ত্রের ক্ষমতা বা উন্নত প্রচলিত অস্ত্র সমৃদ্ধির চেষ্টা বন্ধ করতে বাধ্য হয়। এরপর আসে ইরান নিষেধাজ্ঞা আইন। মূলত ইরান যেন পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পারে, সে চেষ্টাই করা হয় এই আইনে। 2002 সালের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাক, ইরান এবং উত্তর কোরিয়াকে অ্যাক্সিস অব ইভিল বা ঐশ্বরিক অক্ষ হিসেবে বর্ণনা করেন এবং এই দেশগুলোতে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিস্তার সম্পর্কে সতর্ক করেন। মার্কিন তথ্য অনুযায়ী অবশ্য 2003 সালে পারমাণবিক তৎপরতা বন্ধ করে ইরান। 2006 সালের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে সদস্য রাষ্ট্রগুলোকে ইরানের সাথে পণ্য, পরিষেবা এবং প্রযুক্তির বাণিজ্য বন্ধ করতে বাধ্য করা হয়। এদিকে নেতানিয়াহু কিন্তু সেই শুরু থেকেই বলে আসছেন ইরান পারমাণবিক বোমা তৈরির জন্যই এই প্ল্যানগুলো স্থাপন করেছে, যদিও ইরান তা প্রথম থেকে অস্বীকার করেছে। মূলত বিদ্যুৎ উৎপাদনই তাদের উদ্দেশ্য। এরই মধ্যে 2010 সালে কংগ্রেস ইরানের তেল রপ্তানি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিধি বাড়ায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে 4th দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর বহু আলোচনা, দর কষাকষির মধ্য দিয়ে 2015 সালে বিশ্ব শক্তিগুলো ইরানের সাথে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার বিষয়ে চুক্তিতে পৌঁছায়। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির সাথে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এর আওতায় ইরানেতে সম্মত হয়। এই চুক্তির আওতায় দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল 15 বছরের জন্য ইউরেনিয়াম 3.7% বেশি মাত্রায় সমৃদ্ধ করবে না। এই মাত্রায় সমৃদ্ধ পারমাণবিক জ্বালানি মূলত বিদ্যুৎ উৎপাদনের মধ্যে বেসামরিক কাজে ব্যবহৃত হয়। এছাড়াও তারা 300 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে রাজি হয়েছিল। 2018 সালে আমেরিকায় এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করেনি। এরপর ইরান তাদের পরমাণু কর্মসূচিতে জোর দেয়। তারা শুধু যে 20% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করাই শুরু করে তাই নয়, বরং প্রথমবারের মতো তা 7% পর্যন্ত সমৃদ্ধ করেছে।
IAEA এর মধ্যে এই হারে সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য দরকারি মানের কাছাকাছি পর্যায়ে। 2025 সালের মে মাসে প্রকাশিত IAEA এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানের 60% মাত্রায় ইউরেনিয়ামের মজুদ ফেব্রুয়ারি থেকে 50% বেড়ে 409 কেজি হয়েছে। এই পরিমাণ ইউরেনিয়াম 90% মাত্রায় বিশুদ্ধ করলে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। মূলত IAEA যে কোনো দেশে থাকা ইউরেনিয়ামের হিসাব রাখে। আর আমরা সবাই জানি ইউরেনিয়ামের আইসোটোপকে বিভিন্নভাবে প্রসেসিংয়ের মাধ্যমেই তৈরি করা হয় পারমাণবিক বোমা। তবে ইরান যদি সত্যিই এই কাজে অগ্রসর হয়, তখন সংস্থাটি চাইলেই জাতিসংঘে অভিযোগ আনতে পারবে। আবার যুক্তরাষ্ট্রেও তাদের JCPOA চুক্তির স্ন্যাপব্যাক মেকানিজম চালু করবে, ফলে নিষেধাজ্ঞায় পড়ে যাবে ইরান। এখন কথা হলো, শুধু পারমাণবিক বোমা বানালেই হবে না, সেটা নিক্ষেপের প্রযুক্তিও দরকার পড়বে তাদের। কিন্তু এখানেও পিছিয়ে তারা। এরকম কোনো ডিভাইস এখনো তৈরি করতে পারেনি ইরান, যা দিয়ে দূরপাল্লায় এই বোমা নিক্ষেপ করতে পারবে। আবার আধুনিক রাডার ব্যবস্থার কারণে হিরোশিমা নাগাসাকির মতো বিমানে করেও বোমা পাঠাতে পারবে না তারা। গোয়েন্দা সূত্রের ধারণা অনুযায়ী বর্তমান অবস্থায় পুরো প্রক্রিয়াটি শেষ করতে ইরানে লাগবে 4 মাস থেকে 2 বছর পর্যন্ত। তখন ইরান ইসরায়েলের পাশাপাশি পুরো ইউরোপকেও তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের আওতায় আনতে পারবে। ইরানের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 5000 কিলোমিটার, যার ফলে পুরো ইউরোপ এর আওতার মধ্যে রয়েছে। ইরানের মূল সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ মাটির 40 মিটার নিচে অবস্থিত। এর উপর রয়েছে 8 মিটার পুরু কংক্রিট ও স্টিলের ছাদ। পূর্ত স্থাপনটি পাহাড়ের ভিতর নির্মিত। IAEA প্রধান রাফেল গ্রুসি বলে, এটি সম্ভবত 500 মিটার গভীরে। এছাড়াও তাদের নিউক্লিয়ার প্ল্যান্ট এর সংখ্যা এত বেশি যে 2-1টি হামলায় তাদের কিছুই হবে না। এদিকে 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা চালায়, সেটা আসলে কন্টেনমেন্ট স্তরে ব্যাট করতে পারেনি, কারণ IAEA সেখান থেকে বিকিরণ বাড়ার কোনো প্রমাণ পায়নি। এরই মধ্যে 20 জুন ইরানে ভূমিকম্পতে আঘাত পশ্চিমা বিশ্বের কল্পনাতে আরেক দফা হাওয়া দিয়েছে। সেদিন শেমনার শহর থেকে 27 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। আর স্থানটি ইরানের পারমাণবিক স্থাপনার কাছে হওয়ায় সবার মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন। তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা এটিকে ঘিরে পারমাণবিক বোমার গোপন পরীক্ষায় জল্পনা খারিজ করে দিয়েছেন। তাদের মতে এটি প্রাকৃতিক উৎপত্তির স্পষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। এছাড়া পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট ভূমিকম্প অগভীর হয় এবং কদাচিৎ 3 মাত্রার বেশি হয়। ইরানেরটি ছিল 5 মাত্রার বেশি। এই মাত্রার ভূমিকম্প তৈরির জন্য কয়েক মিলিয়ন টন TNT সমতুল্য শক্তি প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের আরেকটা বিষয়ও জানতে হবে, যখন প্রাকৃতিক কারণে ভূমিকম্প হয়, তখন এর কেন্দ্র থাকে 5 থেকে 30 কিলোমিটার গভীরে, আর সেখানে S এবং P ওয়েভ এর কমপ্লেক্স মিক্সচার থাকে। অন্যদিকে পারমাণবিক বোমা পরীক্ষার জন্য হওয়া ভূমিকম্প সাধারণত ভূপৃষ্ঠের খুব কাছে হয়। এদের কেন্দ্র থাকে মোটামুটি 2 কিলোমিটার গভীরে। একই সাথে এখানে P ওয়েভ অনেক বেশি শক্তিশালী হয়, অন্যদিকে S ওয়েভ হয় দুর্বল। এবার এটা প্রাকৃতিক হলেও বছর 2-1 আগে 2023 সালে ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র নাতাস এ 4.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল মাত্র 1.5 কিলোমিটার গভীরে। সে সময় কোনো স্যাটেলাইট ইমেজ এর ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া না গেলেও সবার সন্দেহ বেড়েছে, বরং কমেনি। এর ভিত্তি যে একেবারে অমূলক তা কিন্তু নয়, কেননা উত্তর কোরিয়া প্রায়শই এই ধরনের পরীক্ষা চালায়। এ পর্যন্ত দেশটি পারমাণবিক অস্ত্রের 6টি পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে 4টি পরীক্ষা হয়েছে কিম জং উন ক্ষমতায় আসার পর। 2011 সালে ক্ষমতায় বসেন তিনি। উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্রে সব পরীক্ষাই চালানো হয়েছে উত্তর হেমগিয়ং প্রদেশের পুঙ্গেরি এলাকায়। এলাকাটি পর্বতে ঘেরা। সেখানে প্রথম পরীক্ষা চালানো হয়েছিল 2006 সালের অক্টোবরে। এই পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণে কোনো বড় ভবন বা শহরের অংশবিশেষ ধ্বংস হতে পারে। অপরদিকে 2017 সালের সেপ্টেম্বরে সর্বশেষ পরীক্ষাটি চালানো হয়। এই বোমা 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র যে বোমা ফেলেছিল, সেগুলোর চেয়ে অন্তত 16 গুণ বেশি শক্তিশালী। এই পরীক্ষাগুলোতে কম্পনের মাত্রা ক্রমাগত বেড়েছে। 2006 সালে 4.3 থেকে বেড়ে 2009 সালে 4.7 এবং 2013 সালে 5.1 উন্নতি হয়। এছাড়াও বছর দেড়েক আগে উত্তর কোরিয়া পানির নিচে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। এই কারণে ইরানের ভূমিকম্পকেও অনেকে পারমাণবিক শক্তি পরীক্ষার কারণে হওয়া ভূমিকম্প বলে মনে করছে। এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, ইরান এর আগেও কোল্ড টেস্ট চালিয়েছে। এতে মূলত পারমাণবিক বোমার রেডিয়াস সহ বিভিন্ন জিনিস পরীক্ষা করা হয়। এক কথায় একটি বোমার ডিজাইন তৈরি করা হয়।
এটিই মূলত পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপ। ইতিপূর্বে মোসাদ কিন্তু ইরানের এ ধরনের পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে, তবে IAEA এই সত্যতা প্রমাণ করতে পারেনি। জানা যায় প্রায় 2 দশক আগে ইরান তাদের 4টি পারমাণবিক কেন্দ্র ম্যারিবান, লাবিসানশিয়া, বারামিন এবং তুর্কস আবাতে কিছু গোপন পরীক্ষা চালায়। আর সংস্থাটি যখন সেখানে যাচাই বাছাই করতে পৌঁছায় তখন তারা কিছুই খুঁজে পায়নি, কারণ তার কিছুদিন আগেই ইরান সেখানকার সমস্ত বাংকার ধ্বংস করে ফেলে। অবশ্য এ ধরনের পরীক্ষা চালানো কিন্তু নন প্রলিফারেশন ট্রিটি অনুযায়ী নিষিদ্ধ কিছু নয়। ইরান চাইলেই এই ধরনের পরীক্ষা করতে পারে। এরকম পরিস্থিতিতে দেশটির এই গোপনীয়তাই সবার সন্দেহের ভিত্তি। এছাড়া সম্প্রতি দ্য গার্ডিয়ান সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সহযোগিতার জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তাব দিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করছে তেহরান। এছাড়া আমরা ইসরায়েলের অস্ত্র ভান্ডার সম্পর্কে কিছুই জানি না। অন্যদিকে সৌদি আরব যদি ইরানের প্রস্তাবে রাজি না হয় তাহলে তারাও পারমাণবিক অস্ত্র তৈরিতে অগ্রসর হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রও বাধা হয়ে দাঁড়াবে না। পুরো মধ্যপ্রাচ্যে তখন চলবে অস্ত্রের মহড়া, শুরু হবে জ্বালানি সংকট, ধ্বংস হবে কোটি কোটি জীবন, বিশ্ব পড়বে অর্থনৈতিক মন্দায়। ইরান হয়তো এখনও পারমাণবিক বোমা তৈরি করেনি, তবে সেটি করার প্রায় সমস্ত প্রযুক্তি ও কাঁচামাল আছে তাদের। যদিও তারা বারবার বলে আসছে ইসলামে পারমাণবিক বোমা তৈরি বা নিক্ষেপ জায়েজ নয়, কিন্তু ইসরায়েল যেভাবে ইরান সীমান্তে অস্ত্রের মহড়া দিচ্ছে তাতে চাপে পড়ে হয়তো আসলেই পারমাণবিক বোমা তৈরি করবে তারা। পশ্চিমাদের মতে এই কাজে প্রায় 90% এগিয়েছে ইরান। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইরান কি আসলে পারমাণবিক বোমা তৈরি করেছে, নাকি এগুলো সবই গুজব? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্টস বক্সে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।